ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আমাদের দেশের উপর ভারতীয় সভ্যতা সংস্কৃতির উপর জৈন ধর্মের যে অবদান ছিল সেটি নিয়ে আমরা আলোচনা করব। স্কিপ করে যাবেন না, আজকের ভিডিওটা একটু দেখবেন। তো আমরা দু তিনটে ভিডিওতে ভারতবর্ষের জৈন ধর্মের আবির্ভাব, তার বিস্তার সম্পর্কে আমরা আলোচনা করেছি অতি সংক্ষেপে। বেশি কিছু বলা হয়নি, অনেক কিছু আছে বলার। তবু আমি আজকে ভাবলাম যে এটাকে আর বেশি বাড়াচ্ছি না, কারণ এখন ভারতবর্ষে এই যে জৈন ধর্ম যে বিস্তার লাভ করলো, এর অবদানটা কি, অর্থাৎ জৈনরা ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির জন্য কি করলেন। তো আমরা প্রথম যদি আমরা ধরি, তাহলে সেটা হলো জৈন ধর্মই প্রথম ভারতবর্ষে এই যে জাতপাত বর্ণ ব্যবস্থা, মানুষের যে বৈষম্য, বর্ণগত বৈষম্য, এটার বিরুদ্ধে প্রথম প্রতিবাদী ধর্মান্দোলন রূপে, অর্থাৎ জাতভেদ প্রথাকে বাতিল করে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে, অর্থাৎ সমস্ত মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে মানুষের মধ্যে, মানুষের সঙ্গে মানুষের যে বিভেদ সেটা দূর করার জন্য জৈন ধর্ম বিরাট অবদান রেখেছে। কারণ কি, জৈন ধর্মে বর্ণবাদ প্রথা মানা হতো না, অর্থাৎ মানুষকে সমমর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছিল জৈন ধর্ম। তাইলে দেখবেন জৈন ধর্মের মধ্যে যখন জৈন ধর্ম প্রবর্তিত হয়, তখন এই দেশে, অর্থাৎ আমাদের দেশে জৈনরা যে এখানকার যে অস্পৃশ্য মানুষগুলো ছিল, অর্থাৎ জাতভেদের ফলে যাদের সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতা ছিল না, তাদেরকে এই যে ব্রাহ্মণ্যবাদের যে বেড়াজাল থেকে তাদেরকে মুক্ত করেছিলেন। এটা হলো জৈন ধর্মের একটা বিশেষ অবদান। আপনারা জানেন, রামশরণ শর্মা একটা দারুণ কথা বলেছিলেন যে জৈন ধর্ম প্রথম ভারতবর্ষের মানুষকে জাত ভেদ প্রথা থেকে মুক্তির স্বাদ দিয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে জৈন ধর্মের মধ্যে একমাত্র ধর্ম যে প্রথম ভারতবর্ষে, আমরা জানি যে ভারতীয়দের মধ্যে প্রথম যে ভাষা, প্রথম ভাষা নয়, আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে বা হরপ্পায়ান সিভিলাইজেশনকে যদি আমরা ধরি, তাহলে সংস্কৃতটা না, যাক পরবর্তীকালে বৈদিক যুগের থেকে পরবর্তী সময়ে সংস্কৃত ভাষাটাই ছিল ধর্মপ্রচার বলুন, সাহিত্য বলুন, সংস্কৃতি বলুন, সমস্ত কিছুর মধ্যেই সংস্কৃত ছিল প্রধান ভাষা। অর্থাৎ সংস্কৃত ভাষার মাধ্যমেই সবকিছু হতো। এখন জৈন ধর্ম কি করলেন, এই যে বিষয়টা, সংস্কৃতের যে প্রাধান্যটা, প্রভাবটাকে হ্রাস করে দিলেন। অর্থাৎ মহাবীরজিন বা পার্শ্বনাথ বা জৈন ধর্মের যারা তীর্থঙ্কর ছিলেন, তারা যখন জৈন ধর্ম প্রচার করতেন, তখন তারা আঞ্চলিক ভাষাগুলির উপর গুরুত্ব দিতেন। আঞ্চলিক ভাষা, যেই সমস্ত ভাষাকে বলা হতো প্রাকৃত ভাষা, অর্থাৎ মানুষের মুখের ভাষা, এই ভাষাগুলির মধ্যে যেমন প্রধান, তারা যেমন আমরা বৌদ্ধ ধর্ম যেমন দেখলাম যে পালি ভাষা ছিল তা বৌদ্ধদের প্রধান ধর্ম প্রচারের প্রধান ভাষা, কিন্তু প্রাকৃত ভাষায় ওরা দিত। কিন্তু জৈন ধর্ম মাগধী, অর্ধমাগধী, সৌরি সেন, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর মধ্যেই তারা মোটামুটি বেশি ধর্ম প্রচার করতেন। এবং আর অর্ধমাগধী ভাষাকে বলা হতো অপভ্রংশ। এই ভাষাটা কিন্তু আবার একটা বিশেষ গুরুত্ব ছিল যে কি, মানুষের মধ্যে, অর্থাৎ সংস্কৃত ভাষা এবং এই যে স্থানীয় ভাষা যেগুলো বা প্রাকৃত ভাষা যেগুলো, আঞ্চলিক ভাষা যেগুলো, সেগুলোর মধ্যে একটা ব্রিজ বা সেতু বন্ধনের কাজ করেছিল এই অপভ্রংশটা, অর্থাৎ অর্ধমাগধী যে ভাষাটা। তাইলে আমরা দেখি ভাষা এবং সংস্কৃতি, সাহিত্য, জৈন ধর্মকে কেন্দ্র করে তাদের যে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো যে রচিত হতো, এবং তার মধ্য থেকে যেই ধর্ম
সাধারণ মানুষের মধ্যে প্রচার করতেন সেই আঞ্চলিক যে ভাষাগুলো আমরা যেমন দেখি মারাঠি, তারপরে আপনার গুজরাটি, তারপরে এইরকম যে সমস্ত ভাষাগুলো আছে সেই ভাষাগুলো কিন্তু ওইখান থেকেই সেই ভাষাগুলোর বিকাশ লাভ করেছিল। আমাদের এই অঞ্চলে বঙ্গীয় সমাজ অঞ্চলে অ্যাকচুয়ালি মানে জৈন ধর্মটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বা এখানে বেশি প্রভাব বিস্তার হয়নি। এটা ভারতের উত্তর অঞ্চলে বা দক্ষিণাঞ্চলে অনেকটা হয়েছে, হ্যাঁ, মধ্য ভারতে হয়েছে, সেখানে এই জৈন ধর্মের প্রসার ঘটেছিল। এখন জৈন ধর্ম দেখুন আরেকটা জিনিস কি, জৈনেরা বিশেষ করে যা তাদের মধ্যে আমরা দেখলাম যে একটা ছিল আপনার কি জানি বলে, তারা ওই অর্থাৎ দিগম্বর মানে বস্ত্র পরিধান করতো না। এটা অবশ্য আস্তে আস্তে এটার প্রভাবটা কমে গেল, আর ছিল শ্বেতাম্বর। এখন জৈন ধর্ম যেটা করেছিল সবচেয়ে আরেকটা বড় জিনিস, সেটা হলো ব্যবসা বাণিজ্য, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, এগুলোর বিকাশ ঘটিয়েছিল। আপনারা দেখবেন এই যে জৈন মন্দিরগুলো যেখানে নির্মিত হয়েছে, যে সাংস্কৃতিক কিছু গুহা মন্দির আছে, আর কিছু বিখ্যাত মন্দির আছে, আদিনাথ মন্দির বা এরকম মানে দক্ষিণ ভারতের এই যে আরো দেউলগড়া মন্দির, এই সমস্ত মন্দিরগুলো ছিল। তারপরে এগুলো বেশ মানে দারুণ কারুকার্য মণ্ডিত, অর্থাৎ শিল্প, সুষমা, স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পের একটা বিশেষ আমরা দেখি প্রসার সেখানে ঘটেছিল এই জৈন ধর্মের প্রচারের মধ্য দিয়ে। আর জৈন ধর্ম যেটা করেছিলেন যে ব্যবসা বাণিজ্য, বণিক শ্রেণীকে তারা খুব উৎসাহিত করতেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করতেন জৈন ধর্ম। আমরা এই জন্য দেখি যে এখনো ভারতবর্ষের যে সমস্ত বিশেষ মানে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের অধিকাংশই হলো জৈন ধর্মাবলম্বী। কারণ তারা তখন জৈন ধর্ম ব্যবসাটাকে তারা খুব, ব্যবসা বাণিজ্য এই সমস্ত তারা খুব উৎসাহিত করতেন। তাইলে এইভাবে আমরা দেখি যে এই জৈন ধর্ম যে আমাদের ভারতবর্ষীয় যে সমাজ এবং সংস্কৃতি, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের যে প্রেসারের ফলে, চাপের ফলে, যেখানে সাধারণ মানুষ অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা বাদ দিয়ে বা বৈশ্যরা বাদ দিয়ে আর যে সমাজের ব্যাপক অংশের মানুষ যারা আমরা শূদ্র যাদেরকে বলি বা অস্পৃশ্য যাদেরকে বলি, এরকম যারা নিম্নবর্গীয় মানুষ, তারা সেখানে মুক্তির স্বাদ পেয়েছিলেন জৈন ধর্মের মাধ্যমে। তো এই যে ভাষার বিকাশ, তো আমি বললাম যে ভাষার বিকাশ, শিল্পের বিকাশ, মানে মানব মুক্তির যেই স্বাদ, সেটা জৈন ধর্মের লোকেরা আমাদেরকে দিয়েছিল। এবং আমরা দেখি এই জৈন ধর্ম আপনার বিভিন্ন পশু বলি তারা নিষিদ্ধ করেছিলেন। তারা কারণ কি, এরা পশু বলি, পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন। করার ফলে কি হলো, একটা বিশাল লাভ হয়ে গেল আমাদের দেশের। সেটা হলো এই যে ধরুন গরু, মোষ যেগুলো আমরা বলি, অর্থাৎ আমাদের কৃষিকাজের মধ্যে যেগুলো লাগে, বা ধরুন ব্যবসা বাণিজ্য করতে ঘোড়া বা এরকম প্রাণী যেগুলো লাগে, সেই সমস্ত প্রাণীগুলি থেকে তাকে কৃষি ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছিল এই জৈন ধর্মের প্রভাবের ফলে। অর্থাৎ গরুকে বা এরকম যারা যে সমস্ত পশুকে মানে কৃষি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, অথবা ব্যবসা বাণিজ্যের কাজে যেগুলিকে ব্যবহার করা, যে সমস্ত পশু হত্যা বন্ধ হওয়ার ফলে এটা একটা বিশাল দারুণ ব্যাপার ঘটে গিয়েছিল যে কৃষি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, শিল্পের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ব্যবসা বাণিজ্যের প্রসার, শিল্পের প্রসার, এগুলি হলো জৈন ধর্মের একটা বিশেষ অবদান আমাদের দেশে বা আমাদের ভারতীয় সভ্যতার বিকাশের ক্ষেত্রে কাজে লেগেছিল। তো বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।